তো প্রতি সেমিস্টারে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে অনেকেরই ওয়েব অ্যাপ সম্পর্কে কোনো আইডিয়া থাকে না, and শেষের দিকে যায় আর সময়ও হয় না। তো এবার প্ল্যান করছি যে একেবারে প্রথম দিকে জাস্ট বেসিক কিছু দেখায় দিই, এন্ড ওটা থেকে বাকিটুকু শিখতে পারবা। তো এই জন্য এটা একেবারে প্রথম দিকে করা হবে। তো ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? এনিওন? তোমরা ফ্রিলি কথা বলতে পারবা, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? যদি কোনো আইডিয়া না থাকে, না বলো, সমস্যা নেই। একটু রেসপন্স করো। না ভাই, কিছু ওকে, নেই। ওকে, গ্রেট। আচ্ছা, তো বেসিক্যালি যেটা হয় যে এটা তো একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের মধ্যে আমরা অনেক কন্টেন্ট দেখতেছি। একেবারে যদি সিম্পলি বলি, এর মধ্যে কয়েকটা জিনিস আছে। সেটা হচ্ছে উম, উম, তো এইচটিএমএল, দেখতে হচ্ছে সিএসএস, আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো সিম্পলি যদি বলি তাহলে আমার এই কয়েকটা জিনিস মিলে বেসিক্যালি আমার ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। এখন এইচটিএমএল টা কি, আর বাকি সব কিছু। তো এইচটিএমএল আমার ওয়েবসাইটের স্ট্রাকচারটা দেয়। ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ আছে এইচটিএমএল এর মধ্যে। তোমরা প্রবাবলি এইচএসসি লেভেলে পড়ে আসছো হয়তো। অ্যান্ড তো এইচটিএমএল আমার স্ট্রাকচারটা দিচ্ছে। নেক্সট আসছে তোমার সিএসএস, যেটা এই স্ট্রাকচারে আমার ডিফারেন্ট স্টাইলিং করতে দেয়। তো এখানে যেমন টেক্সটের একটা ডিফারেন্ট কালার দেখতেছি, আবার আমি এখানে একটা পেন টুল দেখা যাচ্ছে যেটা আমি হোভার করলে বা হোল্ড করে প্রেস করলে তো একটা রেড কালার দেখা যাচ্ছে। তো এই সবই হচ্ছে সিএসএস। এরপরে যেটা সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট যেটা করে যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইন্টারেক্টিভিটি অ্যাড করে। বেসিক্যালি আমি ডিফারেন্ট একটা বাটনে ক্লিক করলাম, মনে করো এই বাটনটা ক্লিক করলাম। তো এখন আমি চাইলে এখন সব কন্টেন্ট এখানকার মুভ করতে পারছি। এই যে এখানে ক্লিক করলে কি হবে, এই জিনিসটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিসাইড করা হয়। সো ফার বোঝা গেছে? এনি কোশ্চেন? হ্যাঁ ভাই। ওকে। তো এইচটিএমএল এর মধ্যে আমাদের বেশ কয়েকটা ট্যাগ আছে। তো আমি তোমাদের ওইসব ট্যাগ পড়াবো না। তোমরা ট্যাগ গুলা যেটা করবা, তো তো একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে ডাবল থ্রি স্কুল। আই গেস তোমরা অলরেডি জানো। তো এখান থেকে আসে এইচটিএমএল এ লেখা জাস্ট কয়েকটা ট্যাগ দেখে নিবা, বেসিক কয়েকটা ট্যাগ। আই ডোন্ট নো। তো এই জন্য- আচ্ছা, আমি কয়েকটা লিস্ট ডাউন করি তাহলে বলবো। তো এইচটিএমএল, এখানে যদি দেখি, এক নম্বরে ধরে নিলাম একেবারে কমনলি ইউজ হয়, সেটা হচ্ছে ডিভ। দেন এরপরে যদি দেখি, এটা হচ্ছে ডিফারেন্ট ফর্মস। তো এটা একটা, আর এইচটিএমএল শুরুই হয় কিন্তু এইচটিএমএল ট্যাগ দিয়ে। আচ্ছা, ফর এক্সাম্পল আমি যদি তোমাদের এক্সাম্পল ট্যাগ করি, তো অনেকটা এমনটা দেখো। তো স্টার্ট হয় এইচটিএমএল দিয়ে, এন্ড হয় এইচটিএমএল দিয়ে, এন্ড এর মাঝে আমরা ডিফারেন্ট ট্যাগের কম্বিনেশনে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা দাঁড় করি। তো হেড একটা ট্যাগ, হেডের মধ্যে আমরা বেশ মেটা ডেটা রাখি। তো এটা নিয়ে আপাতত চিন্তা করা লাগবে না।
আমরা বেসিক যে কন্টেন্ট দেখি ওয়েবসাইটের মধ্যে সবই আমরা বডির মধ্যে রাখি। সো আমরা একটা বললাম div, সিমিলারলি ফর্ম আছে, আবার অনেক অনেক তোমাদের এলিমেন্ট আছে। তো আমি তোমাদের এলিমেন্ট গুলো এখানে দেখাচ্ছি না, তোমরা এখানে দেখো হেডিংস, ডিফারেন্ট হেডিংস, তারপরে প্যারাগ্রাফস। তো এইসব দেখায় আমি টাইম ওয়েস্ট করবো না, আমি কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। এইচটিএমএল এর মধ্যে একটা জিনিস বলা হচ্ছে বক্স মডেলিং। তো উপরের দিকে নিন, ট্যাগ গুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, ঠিক আছে? বক্স, আমি জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়া দিচ্ছি, সেগুলো ইউজুয়ালি খুব একটা দেখা যায় না, বাট আই মিন ট্যাগের বাইরে সব তোমার জানতে পারতে হবে টু ডিজাইন আ বেটার ওয়েবসাইট। তো হোয়াট ইজ বক্স মডেল, এটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? এনিওয়ান শুনছো কখনো? আচ্ছা, প্রবলেম নেই। তো আমি যদি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যাই, তো ধরলাম এখান থেকে, তো এইচটিএমএল এর মধ্যে সবকিছুই বক্স বেসিক্যালি। ইন্সপেক্ট এলিমেন্ট করলে যেটা দেখা যায়, এখানে দেখো এটা হচ্ছে আমার বক্স মডেল। ওইটা যদি আমি সেপারেট করে ড্র করি, যেটা হয় এটা একটা বক্স। তো এর সবার মধ্যে থাকে, একেবারে মধ্যে থাকে কন্টেন্ট, এর উপরে থাকে প্যাডিং, এই এরিয়াটাকে বলে প্যাডিং। এন্ড আচ্ছা, এটা হচ্ছে ভিতরে রেডি, এটাকে প্যাডিং বলো। আর এটাকে বলে এটাকে বলে বর্ডার। এর বাইরে আমার থাকে মার্জিন। তো তোমরা যখন ডিজাইন করতে যাবা, ডিফারেন্ট শেপের এলিমেন্ট নিয়ে কাজ করবা, তখন এই জিনিস তোমাদের কাজে লাগবে। তো একেবারে মধ্যে থাকতেছে আমার কন্টেন্ট, যে কোনো ট্যাগের, যদি দেখি এখানে এখানে একটা ট্যাগ ফর এক্সাম্পল এটাই দেখি। তো এটা হচ্ছে একটা হেডিং ট্যাগ, এটা হচ্ছে H2, এটা আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো প্রপারলি? হ্যাঁ ভাইয়া। ওকে। তো একেবারে মাঝখানে যেটা, এটা হচ্ছে কন্টেন্টটা, এর উপরে প্যাডিং। সো আমি যদি প্যাডিং অ্যাড করি, তো ফর এক্সাম্পল আমি উপরে প্যাডিং অ্যাড করলাম 100 পিক্সেল। দেখা যাচ্ছে না। আমি এখানে যদি প্যাডিং অ্যাড করি অল সাইড, দেখো কি হচ্ছে। তো আমার কন্টেন্টটা ভেতরের দিকে পুশ হচ্ছে। তো আমি যদি প্যাডিংটা বাড়াই, এই প্যাডিংটা বাড়াই, তাহলে আমার কন্টেন্টটা ভেতরের দিকে পুশ হবে। এটাকে বোঝা গেছে? দেখো আমি এখানে বাড়াচ্ছি, ফর এক্সাম্পল প্যাডিংটা বাড়াচ্ছি, আমার কন্টেন্টটা কিন্তু ভেতরের দিকে পুশ হচ্ছে। আবার কমালে কন্টেন্টের এরিয়াটা বেড়ে যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। ওকে, গ্রেট। সিমিলারলি আমার প্যাডিং এর পরের এরিয়াটা হচ্ছে বর্ডার। তো আচ্ছা, আমি এখানে একটা ড্রপ করছি, এটার মধ্যে
কালার দিলাম তো এখন আমি যদি এটা মার্জিন বাড়াই, মার্জিন যদি বাড়াই, বললাম অল সাইড 100 পিক্সেল, তো আমার সব দিকে কিন্তু 100 পিক্সেল করে মার্জিন হয়েছে। দেখা যাচ্ছে এই যে বক্সটা কিন্তু চারদিকে, বর্ডারের বাইরের দিকটাতে, ঠিক আছে। আমরা যদি আবার দেখি এখানটায়, এই যে কোনটা হচ্ছে বর্ডার, এর বাইরে আমার মার্জিনটা অ্যাপ্লাই। তো আমার এই যে বর্ডার এন্ড বর্ডারের বাইরে মার্জিন অ্যাপ্লাই। ওকে, তো ফার সব বোঝা গেলে আমার বক্স মডেলের কনসেপ্টটা সবার বোঝা গেছে। তোমরা যখন মাল্টিপল এলিমেন্ট, আই মিন যে কোনো এলিমেন্ট নিয়ে কাজ করবা, ওটা তো ডিফারেন্ট শেপে নিবা, তখন তোমার এই জিনিসটা প্রপারলি বুঝতে পারতে হবে যে আমার প্যাডিং অ্যাপ্লাই করলে ওটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে, কন্টেন্টের উপরে নাকি কন্টেন্টের বাইরে, এটাকে আমার বক্সের ভেতরে করতে নাকি বাইরে করতে, তাহলে তোমরা প্রপারলি জিনিসটা ডিজাইন করতে পারবে। বক্স মডেল বোঝা গেছে? একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। প্যাডিং আর মার্জিনের মধ্যে ডিফারেন্সটা কি? যদি হচ্ছে আপনি আমাকে জাস্ট মানে সিম্পল কিছু ওয়ার্ডে বুঝান তাহলে, লাইক মানে হোয়াট দ্য ডিফারেন্স? দুইটাই স্পেসিং অ্যাড করতেছে, বাট প্যাডিং বর্ডারের ভেতরে অ্যাপ্লাই করতেছে, যেটার কারণে কন্টেন্টটা পুশ হচ্ছে, ঠিক আছে, কন্টেন্টের এরিয়াই ছোট হয়ে যাচ্ছে। বাট প্যাডিংটা আমার বর্ডারের বাইরের দিকে অ্যাপ্লাই হচ্ছে, তো আমার বর্ডারের বাইরের দিকে অ্যাপ্লাই হচ্ছে, মানে মার্জিনটা আমার বর্ডারের বাইরের দিকে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে আমার কন্টেন্টটা নিজের হাইট উইথ চেঞ্জ হচ্ছে না, বাট ও আউটসাইড এরিয়াকে পুশ করতে চায়। এখানটায় দেখো, ও একেবারে আউটসাইডকে পুশ করতে হয়। আর আমি যদি এখানে প্যাডিং অ্যাড করি, কন্টেন্ট, তো এটা একদম বুঝিয়ে, এর মধ্যে যদি উম, আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, একটু বড় করি। আচ্ছা, এখন দেখো, আমি যদি এখানটায় প্যাডিং অ্যাড করি, তো প্যাডিং ধরলাম 20 পিক্সেল, তাহলে আমার ভেতরে যে কন্টেন্ট ওটাকে ভেতরের দিকে পুশ করতেছে। আর যদি মার্জিন অ্যাড করি, এই যেমন অলরেডি মার্জিন দেওয়া আছে, ধরুন এটা 0 পিক্সেল, তো এটা বাইরের দিকে এফেক্ট করতেছে। তো 10 পিক্সেল দিলে আমার এই যে বর্ডারের বাইরের দিকে এফেক্ট করতেছে মার্জিনটা, আর প্যাডিংটা বর্ডারের ভেতরের দিকে এফেক্ট করতেছে। ডিফারেন্স বোঝা গেছে? হ্যাঁ ভাই। আচ্ছা, বক্স মডেল নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে কিনা? এখন অনেকটা এলোমেলো মনে হতে পারে, বাট যখন কাজ করবা বা ডিজাইন করতে যাবা, তখন দেখবা যে অনেক কাজ আসতেছে। ওকে, তো বক্স মডেল গেল। নেক্সট আমাদের যেটা, সেটা হচ্ছে
ডিসপ্লে প্রপার্টির উপরে, সো এই যে আমাদের ডিফারেন্ট এলিমেন্টের কথা বললাম অলরেডি, যে ডিভ, ফর্ম, তারপরে দেখা যাচ্ছে আমাদের লিস্ট আছে ডিফারেন্ট ডিফারেন্ট, তারপরে লিঙ্ক আছে, তো অনেক কিছু আছে। তো এইসবের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ডিসপ্লে নাম। এখানে যদি দেখি, মানে স্টাইলে যেমন একটা মার্জিন আছে, সিমিলারলি আছে ডিসপ্লে। তো বাই ডিফল্ট কিছু এলিমেন্টের ডিসপ্লে হচ্ছে ব্লক, আর কিছু হচ্ছে নিম্নলাইন। তো এটা আপাতত এভাবেই থাক। তো যেটা হয় আমার ইন্টারভাল দুইটা, একটা হচ্ছে ব্লক আর একটা নিম্নলাইন। তো ডিসপ্লে প্রপার্টির উপর বেস করে দুই ভাবে আমরা এলিমেন্ট গুলোকে ডিফাইন করতেছি। তো ব্লকে কি হয় আর ইনলাইনে বা কি হয়? ব্লকে যেটা হয় যে ব্লক এলিমেন্ট গুলো পুরো একটা রো নিয়ে নেয়। ফর এক্সাম্পল, কয়েকটা ব্লক এলিমেন্টের কথা যদি বলি, এই ডিভ একটা ব্লক এলিমেন্ট। তো এটা যদি আমি তো দেখা যাচ্ছে যে ও আমার পুরা রোটাই নিয়ে নিচ্ছে। সিমিলারলি আরেকটা যদি দেখি, প্যারাগ্রাফ, দেখা যাচ্ছে যে আমার আম, যে ব্লক এলিমেন্ট যেসব, ওরা বাই ডিফল্ট একটা একটা নিউ লাইন করে জায়গা নিয়ে নেয়। আর যদি আমি ইন লাইনের কথা বলি, তাহলে ওরা নতুন কোনো লাইন নেয় না, ওর যতটুকু প্রয়োজন শুধু ততটুকু জায়গায় নেবে। ইন লাইনের জন্য এই এলিমেন্ট যদি বলি, যে স্ট্রং টেক বা এমফেসাইজ করে, তো এটা অনেকটা অনেকটা লিক করে দেবে। আচ্ছা, তো এখানে যেটা হয়েছে, এই এলিমেন্টটা স্ট্রং, এটা একটা ইনলাইন এলিমেন্ট। আবার এই যে প্যারাগ্রাফ, ডিভ, এসব হচ্ছে ব্লক এলিমেন্ট। তো ব্লক এলিমেন্ট আমার নিউ লাইন, প্রতিটার জন্য একটা নিউ লাইন ক্রিয়েট হয়। বা আমার ইনলাইন এলিমেন্ট যেসব, ওসবের জন্য ওর যতটুকু প্রয়োজন কন্টেন্টের শুধু ততটুকু স্পেসই নেয়। তো এটার যদি আমি একটা বর্ডার দিই, তাহলে বোঝা যাবে বর্ডার। তো ওর যতটুকু স্পেস প্রয়োজন শুধু ততটুকু স্পেসই নিচ্ছে। এই জিনিসটা বোঝা গেছে যে ব্লক আর ইনলাইনের মধ্যে ডিফারেন্স কোথায়? হ্যাঁ, আরেকবার একটু রিপিট করা যাবে? হবে। তো ব্লক এলিমেন্ট যেসব, ধরো ডিভ একটা, প্যারাগ্রাফ একটা, মোস্ট অফ দ্য টাইম যেসব ইউজ করবা, অলমোস্ট সবই ব্লক এলিমেন্ট। তো আচ্ছা, আমি যদি একটু লিস্ট ডাউন করতে থাকি, ফর এক্সাম্পল ডিভ, তারপর টেবল, প্যারাগ্রাফ, ফর্ম, এক্সাম্পল হেডার, এই সবই হচ্ছে আমার ব্লক এলিমেন্ট। তো ব্লক এলিমেন্টে যেটা হয় যে আমি একটার পর একটা যখন ব্লক এলিমেন্ট লিখবো, তো প্রতিটা ব্লক এলিমেন্ট বাই ডিফল্ট একটা করে হোল রো নিয়ে নেয়। তো আমার যদি এই ডিভেটটা দেখি, যে ও পুরো রোটাই নিয়ে নিচ্ছে। আমি শুধু হাইটটা ডিফাইন করছি, বাট উইডথটা কিন্তু ডিফাইন করি না। তো ও বাই ডিফল্ট পুরো রোটাই নিয়ে নিচ্ছে।
সিমিলারলি প্যারাগ্রাফের ক্ষেত্রেও যদি দেখি, ওটাও একটা ব্লক এলিমেন্ট, ও আমার হোল রোটা নিয়ে নিচ্ছে, মানে পুরো উইথ যতটুকু উইথ অ্যাভেলেবল আছে ততটুকুই নিয়ে নিচ্ছে। এরপরে যেটা হচ্ছে যে আমার একটা ইনলাইন এলিমেন্ট আছে। ইনলাইন এলিমেন্টে এমনটা হয় না। ইনলাইন এলিমেন্টে যেটা হয় যে ওর ভেতরে যত কন্টেন্টের জন্য যতটুকু স্পেস প্রয়োজন ও শুধু ততটুকু স্পেসই নিবে। এখানে যদি বর্ডারটা দিয়ে দেখি আমি, ওর ভেতরে এতটুকু স্পেসের প্রয়োজন ছিল কন্টেন্টটার জন্য, ও শুধু অতটুকু জায়গায় নিয়েছে। এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। তো এই দুইটা বলার কারণ হচ্ছে যে ব্লক এলিমেন্ট গুলোর তুমি হাইট আর উইথ এসব অ্যাপ্লাই করতে পারবা, বাট ইনলাইনের মধ্যে এসব কিন্তু অ্যাপ্লাই হয় না। ফর এক্সাম্পল আমি যদি এখানে অ্যাপ্লাই করতে যাই, স্টাইল উইথ 100 পিক্সেল উইথ পিক্সেল, দেখো এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। But এই সেম জিনিসটা যদি আমি এখানে একটা ব্লক এলিমেন্ট মধ্যে করি, কিন্তু কপি পেস্ট করে দিই, দেখো এখন এখন কিন্তু এটার উপরে হাইট আর উইথ কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে, বাট স্টিল ও কিন্তু পুরো রোটাই নিয়ে রাখে। এই যে আমার নতুন প্যারাগ্রাফের জন্য ও একটা নিউ লাইনে চলে আসছে। তো আমরা কি কি শিখলাম, যে দুই টাইপের এলিমেন্ট হওয়া পসিবল ডিসপ্লে প্রপার্টির উপর বেস করে। একটা হচ্ছে ব্লক আর অন্যটা ইনলাইন। ব্লকের মধ্যে যেটা হয় যে প্রতিটা ব্লক আইটেমই একটা নতুন লাইনে স্টার্ট হয়, অ্যান্ড ওরা হাইট উইথ ওদের সেট করা যায়। বাট ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে ওর ভেতরের কন্টেন্টের জন্য যতটুকু স্পেস প্রয়োজন ও শুধু ততটুকু স্পেসই নেয়, অ্যান্ড ওর জন্য কোনো হাইট অ্যান্ড উইথ সেট করা যায় না। সিমিলারলি আরেকটা জিনিস আমরা একটা যেটা দেখলাম বক্স মডেলের মধ্যে, যে প্যাডিং মার্জিন এসব এসব কিভাবে সেট করা যায়, So, এইসব কিভাবে এগুলোর উপর এফেক্ট করে। তো ব্লক কন্টেন্টের মধ্যে, আই মিন ব্লক এলিমেন্টের মধ্যে আমি প্যাডিং আর মার্জিন সব দিকে অ্যাপ্লাই করতে হবে। তো যদি প্যাডিং অ্যাপ্লাই করি, ধরলাম 10 পিক্সেল, অ্যান্ড তো ভেতরে কন্টেন্ট নেই এই জন্য দেখা যাচ্ছে না, অ্যান্ড ধরলাম মার্জিন 10 পিক্সেল। তো চারদিকে কিন্তু ওর মার্জিনটা অ্যাপ্লাই হচ্ছে। বাট আমি যদি একটা ইনলাইন এলিমেন্টের দিকে দেখি, তো এটাতে যদি আমি সেম জিনিসটা অ্যাপ্লাই করি, দেখা যাবে যে এটা চারপাশে অ্যাপ্লাই হচ্ছে না, শুধুমাত্র লেফট আর রাইটে অ্যাপ্লাই হবে। দেখা যাচ্ছে? জি ভাইয়া। ও, তো এই ডিফারেন্স গুলো বোঝা গেছে ব্লক আর ইনলাইন ব্লকের মধ্যে, ব্লক অ্যান্ড ইনলাইনের মধ্যে। কেউ না বুঝলে বলো অ্যাকচুয়ালি, আমি ডিরেক্ট কি বলো এলিমেন্ট গুলো না দেখা এইসবে আসছি, তো এই জন্য তোমাদের না মানে বুঝতে অসুবিধা হতে পারে। বাট তোমরা ওই এলিমেন্ট গুলোকে দেখে নিও, কারণ সব একেবারে সিম্পল জিনিস, 1-2 ঘন্টা দেখলেও তোমাদের হয়ে যাওয়ার তেমন না হলে কিছু না। তো এই দুটোর কম্বিনেশনে আবার আরেকটা আছে যেটাকে বলে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক, তো ইনলাইন ব্লকে যেমনটা নাম দেখে মনে হচ্ছে এমনটাই, যে ওটা ইনলাইন মানে নিউ লাইনে স্টার্ট হয় না, বাট ওর যতটুকু মানে ওর মধ্যে আবার মানে ইনলাইনের মধ্যে আমরা একটা কনস্ট্যান্ট দেখলাম না যে ওটার হাইট উইথ সেট করা যায় না, বাট এই কনস্ট্যান্টটা ইনলাইন ব্লকের মধ্যে নেই। ইনলাইন ইনলাইন ব্লকের মধ্যে আমরা হাইট উইথ দুইটাই সেট করতে হবে।
ইনলাইন ব্লক আবার কিভাবে হয়? তো চেইন যদি আমরা আগের দিন শুনেছি, এমনি আমরা চাইলে জাস্ট ডিসপ্লে প্রপার্টিটা চেঞ্জ করে দিতে পারি। স্ট্রং থেকে বাইরে নিয়ে আসি। এই ডিসপ্লে প্রপার্টিটা আমি যদি ইনলাইন থেকে ইনলাইন লক করে দেই, এখন দেখো ওর কিন্তু আমি হাইট আর উইথ সেট করতে পারতেছি। তো ইনলাইন ব্লকে যেটা হচ্ছে যে ওর কন্টেন্টের জন্য যতটুকু স্পেস প্রয়োজন ওটাও ইউজ করতেছে, প্লাস আমি ব্লক এলিমেন্টে যেমন হাইট উইথ প্লাস প্যাডিং মার্জিন সব দিকে অ্যাপ্লাই করতে পারি, ওই সবও আসতেছে। তো ইনলাইন ব্লক ইজ কম্বিনেশন অফ ব্লক এলিমেন্ট অ্যান্ড ইনলাইন এলিমেন্ট। তো এই তিনটার মধ্যে ডিফারেন্স বোঝা যাচ্ছে? জি কেউ না বুঝলে অ্যাকচুয়ালি বলবে। ওকে, তো আমরা জাস্ট কয়েকটা কনসেপ্ট দেখলাম, একেবারে এলোমেলো মনে হতে পারে, বাট তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করবা তখন আরো বেটার বুঝতে পারবে। এরপরে আর যেটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে সেটা হচ্ছে যে অনেকগুলো এলিমেন্ট যখন একসাথে শো করবা, ফর এক্সাম্পল এখানে, তো এখানে একসাথে অনেকগুলো আইটেম, আই মিন অনেকগুলো এলিমেন্ট শো করছে বা রেন্ডার করছে, হোয়াটএভার। তো এইভাবে অনেকগুলো এলিমেন্টকে লেআউট করার জন্য দুই ধরনের লেআউট মডেল সিএসএস এর মধ্যে আছে। আচ্ছা, সিএসএস বলতে আমি আগেও যেটা বলছি যে স্টাইলিং এর জন্য সিএসএস ইউজ করা হয়। তো এই দুইটা স্টাইল লেআউট মডেল, একটা হচ্ছে ফ্লেক্স, আরেকটা হচ্ছে তোমার ফ্রিজ। তো এই যে ফ্লেক্স, ফ্লেক্স বক্স বা ফ্লেক্স যেটাই বলো, তো ফ্লেক্স একটা, আরেকটা হচ্ছে ফ্রি। যদি লিখি লেআউট মডেলস, একটা হচ্ছে ফ্লেক্স বক্স, আরেকটা ফ্রি। ফ্লেক্স বক্স হচ্ছে আমার ওয়ান ডাইমেনশনাল, আর ফ্রি হচ্ছে টু ডাইমেনশনাল। ফ্লেক্স বক্সে যেটা হয় যে তোমার ইদার একটা রো অথবা একটা কলাম, পুরো কন্টেনার। এক্সাম্পল দিয়ে দেখাই, ডিল, এটার যদি আমি ডিসপ্লে প্রপার্টিটা ফ্লেক্স করে দেই, এর মধ্যে again মাল্টিপল ডিভ অ্যাড করলাম, করলাম তো আমি যদি ফ্লেক্স না করতাম তাহলে কি হতো? একটার পরে আরেকটা আসতো। কারণ, কারণটা কেউ বলতে পারবা? এই তিনটা বক্স একটার পরে আরেকটা কেন আসলো? সোফার তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর উপরে যতটুকু বুঝছো, জাস্ট কেউ একজন ট্রাই করো যে এই তিনটা বক্স আমার একটার নিচে আরেকটা কেন আসলো। এনিওন? কারণ এগুলো পরপর লেখা হয়েছে তাই। পরপর কমান্ড দেওয়া হয়েছে তাই। পরপর কমেন্ট করে লেখা হয়েছে তাই জন্য।
ওকে, আচ্ছা, তাহলে তোমরা অ্যাকচুয়ালি আগে কিন্তু প্রথম অ্যাকচুয়ালি দেখো, ডিভ যে এলিমেন্ট আছে, এটা আমি একটাকে বলছি যে এটা একটা ব্লক এলিমেন্ট। তো প্রতিটা ব্লক এলিমেন্টই একটা নিউ লাইনে স্টার্ট হয়। ডাজেন্ট ম্যাটার আমি আহ, নতুন করে প্রতিটা পর পর লিখতেছি। ফর এক্সাম্পল, একটু যেমনটা ছিল যে স্ট্রং ওয়ান, তো এখন দেখো আমি একটার পরে আরেকটা লাইনে লিখছি, যদিও বাট সব কিন্তু পাশাপাশি আসছে। কারণটা কি? কারণ হচ্ছে আমার স্ট্রং যে এলিমেন্টটা, এটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। তো ও নতুন কোনো লাইনে স্টার্ট হয় না, ও আরেকটা এলিমেন্টের পাশে স্টার্ট হয়। তো প্রতিটাই একটার পাশে আরেকটা স্টার্ট হচ্ছে। বাট আমার ডিভ যে এলিমেন্টটা, এটা একটা আমার ব্লক এলিমেন্ট। তো প্রতিটা ব্লক এলিমেন্টই একটা নিউ লাইনে স্টার্ট হয়। এখন প্রপারলি বোঝা গেছে যে কেন এটা আমার একটার পরে একটা আসছে আর এখানে কেন পাশাপাশি। জি ভাইয়া। আহ, আচ্ছা, স্টিল কারো কনফিউশন থাকলে বল। একেবারে কোর কনসেপ্ট তো। তো ওকে, তো আমরা যেটা ছিলাম যে লেআউট করার জন্য, তো ডিসপ্লে প্রপার্টিটা আমি যদি এখন ফ্লেক্স করে দেই, বাই ডিফল্ট ফ্লেক্সের জন্য যেটা হয় যে ফ্লেক্সের ডিরেকশনটা আমার রোতে আছে। তো সবগুলা ওর মধ্যে যতগুলা এলিমেন্ট থাকবে সবগুলো একটা রো এর মধ্যে চলে আসবে। আমি যদি একটু কপি পেস্ট করে দিই, তো সবকিছু একটা রো এর মধ্যেই আছে। এন্ড আমি যদি এটার উইডথটা চেঞ্জ করি, দেখো এর ভেতরের যে এলিমেন্টস আছে ওদের উইডথটাও কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে। আমরা কিন্তু ম্যানুয়ালি কিছু করতে হচ্ছে না। তো এই জিনিসটা ডাইনামিক্যালি হচ্ছে, অর্থাৎ এটা একটা ফ্লেক্সিবল বক্স এই টাইপের চিন্তা করতে হবে। আমি চাইলে ফ্লেক্সের ডিরেকশনটাও চেঞ্জ করতে পারি। তো ফ্লেক্স ডিরেকশন, আমি যদি এখন রয়ে আছে, আমি যদি কলাম করে দিই, ফ্লেক্স ডিরেকশন, তো এখন আমার ফ্লেক্সের ডিরেকশনটা আমি রো থেকে কলাম করে দেওয়ার কারণে এখন আমার কলামের দিকে ফ্লো হচ্ছে। তো আমি আপাতত রোতেই রাখি। বাট আমি যদি চাই যে সবগুলা একটা রো এর মধ্যে না আসে, তাহলে আমি যেটা করতে পারি যে ফ্লেক্স র্যাপ, এটাকে আমি র্যাপিং করে দিতে পারি। তো যেটা হবে যে ওরা একটা রো যতগুলো এলিমেন্ট ওখানে অ্যাডজাস্ট করা পসিবল, ততগুলো এলিমেন্ট অ্যাড করবে এন্ড বাকিগুলো পরের রুয়ে দিবে। সিমিলারলি ফ্লেক্স কলামেও হবে। ওকে, এই ডিফারেন্স গুলো বোঝা যাচ্ছে যে ফ্লেক্স বক্স দিলে কি হচ্ছে। তোমাকে খুব বেশি কনফিউজ নাকি? কেউ একটু কথা বলো, একেবারে প্রথম দিকের কথা তো। কেউ না বুঝলে অ্যাকচুয়ালি কথা বলো। ওকে, তো আমি এভাবে চেঞ্জ করতে পারতেছি আচ্ছা র্যাপিং ভাই, এর। আমাদের কি এত মানে বেসিক দরকার আছে? আমি যদি কোনো একটা ওই যে মানে রেডিমেড থাকে ওগুলিতে যদি হালকা মানে এরকম মডিফাই করে কাজ করা যাবে না? আই ডোন্ট নো, তুমি মডিফাই করতে গেলেও তো তোমার কোর কনসেপ্ট জানা থাকা লাগবে, তাই না? মানে হালকা পাতলা আইডিয়া আছে, বাট মানে এত বেসিক তো মানে আমাকে তো পুরোটা তো একবারে বানাইতে হবে না নাকি? আই মিন এখন চাইলে তুমি এআই ইউজ করতেই পারো, সেটা ডিফারেন্ট ম্যাটার। বাট অ্যাগেন, তোমার কোর কনসেপ্ট জানা থাকাটা বেটার অলওয়েজ। আচ্ছা আচ্ছা। আই মিন, তোমাদের যদি জানা না ইচ্ছা থাকে তাহলে আমি স্কিপ করে তার এই সমস্যা কি।
না না ভাই, এটা হেল্পফুল হইতেছে অনেক। ওকে, আচ্ছা। সো আমি এভাবে চাইলে ফ্লেক্স র্যাপিংটা অন করে দিতে পারি। তাহলে আমার সবগুলো এলিমেন্ট একটা রো এর মধ্যে না আসে, মাল্টিপল রো এর মধ্যেও আসবে। এখন অনেক সময় দেখা যায় যে আমার একটা এলিমেন্টকে সেন্টারের মধ্যে নিয়ে আসতে হবে। এটা একেবারে একটা কমন প্রবলেম। এখন আমি এটা কিভাবে করবো? আচ্ছা, এটার মধ্যে আমি তাহলে একটা হাইট অ্যান্ড উইডথ সেট করে দিই। বললাম এটার 500 পিক্সেল বাই 500 পিক্সেল, অ্যান্ড একটা বর্ডার দিয়ে দিই, তাহলে ইজিলি পড়ে যাবে। বর্ডার পিক্সেল। তো এটা হচ্ছে আমার বর্ডার, ওর ভেতরের কন্টেন্ট এটা। এখন আমার টার্গেট হচ্ছে কি এই এলিমেন্টটাকে একেবারে সেন্টারে নিয়ে আসা। তো এটা করার আগে দুইটা জিনিস জানতে হবে। এটা হচ্ছে ফ্লেক্সের মধ্যে দুইটা কনসেপ্ট আছে। সেটা হচ্ছে একটাকে বলে তো একটা বলে মেইন অ্যাক্সিস, আরেকটাকে বলে ক্রস অ্যাক্সিস। তো বাই ডিফল্ট যে আমরা ফ্লো দেখলাম ফ্লেক্সের, সেটা হচ্ছে হরাইজন্টাল, অর্থাৎ রো ওয়াইজ। তো আমার রোটা হচ্ছে আমার তখন মেইন অ্যাক্সিস, আর আমি যখন টেক্সটের ডিরেকশনটা কলাম করে দেব, তখন আমার মেইন অ্যাক্সিস হবে ভার্টিক্যাল। তো এটার উপর বেস করে আমি দুই টাইপের স্টাইলিং করতে পারবো। একটা হচ্ছে, তো আমি যদি হরাইজন্টালি অর্থাৎ মেইন অ্যাক্সিস এর উপরে কোনো কিছু অ্যাপ্লাই করতে চাই, লাইক অ্যালাইনমেন্ট ও স্পেসিং, তখন আমার করতে হবে জাস্টিফাই আইটেমস, তো জাস্টিফাই কন্টেন্ট অর্থাৎ আমার ভেতরে যে কন্টেন্ট আছে সেটাকে আমার সেন্টারে নিয়ে যাবে, মেইন অ্যাক্সিসের সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট কিন্তু অলওয়েজ সেম মেইন অ্যাক্সিসের উপরে অ্যাপ্লাই করে। সিমিলারলি আরেকটা আছে আমার প্রসেসিসে অ্যাপ্লাই করার জন্য, সেটাকে বলে অ্যালাইন আইটেমস। তো এটার উপর আমি যদি আবার সেন্টার করি, তাহলে আমার একেবারে বক্সের সেন্টারে চলে আসলো। তো একেবারে একটা কমন প্রবলেম, অনেক সময় দেখা যাবে যে তোমার যে কোনো একটা এলিমেন্ট দেখা যাচ্ছে আহ, আরেকটা এলিমেন্টের মাঝখানে নিয়ে আসতে হচ্ছে। তো তখন এটা এভাবে করতে পারো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করবা, আবার অ্যালাইনমেন্ট আইটেমসও সেন্টার করবে, তাহলে তোমার একেবারে সেন্টারের মধ্যে চলে আসবে। সিমিলারলি চাইলে, আচ্ছা একেবারে আর খুব একটা ডিটেলসে না দেয়, আই গেস একেবারে বোরিং লাগছে তোমাদের এটা। সো এভাবে লেগ বক্সের মতো ফিড আছে একটা লেআউট মডেল, ওটা আর একটু কমপ্লেক্স। তোমরা যেটা করতে পারো, এই জাভাস্ক্রিপ্ট খুলে আসবা, অ্যান্ড এখানে আসে ফিড লিখে সার্চ করলেই এখান থেকে দেখতে পারবা, অথবা ইউটিউবেও টিউটোরিয়াল দেখতে পারবা, তোমাদের ইচ্ছা। আমি এটা নিয়ে আর খুব বেশি এমফাসাইজ না করি। ওকে, সো ফার এইচটিএমএল সিএসএস নিয়ে কোনো কোশ্চেন? একবারে কোর কনসেপ্ট তো বোরিং লাগতেই পারে, কিছু করার নেই। সো ফার যতটুকু পড়েছি এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? Anyone? আপাতত নাই ভাইয়া। ওকে, আপাতত নেই ভাই। আচ্ছা। সো আমার এইচটিএমএল সিএসএস কাইন্ড অফ হয়ে গেছে কিছু একটা। নেক্সটে যেটা আসতেছে, একেবারে প্রথম দিকে এটা বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট। তো
জাভাস্ক্রিপ্ট তোমরা তো অনেকেই ইয়ে করে আসছো, কি বলে, পাইথন করে আসছো, তাই না? ওয়ান ওয়ানে ওয়ান ওয়ানে কি ছিল তোমাদের, পাইথন? জি জি ভাইয়া। ভাইয়া পাইথন ছিল। হবে। তো পাইথনের মতোই মনে করো জাভাস্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ। ব্রাউজারের মধ্যে অথবা যে কোনো ওয়েব অ্যাপে ফ্রন্ট এন্ডের মধ্যে ইন্টারাকশন অ্যাড করতে গেলে তোমার জাভাস্ক্রিপ্ট জানতেই হবে, অ্যাটলিস্ট বেসিক কিছু জানতেই হবে। তো যে কোনো ল্যাঙ্গুয়েজই তুমি জানতে চাও, জাস্ট কয়েকটা জিনিস দেখে নেবা। ফর এক্সাম্পল, what are the primitive types? Primitive types. তো জাভাস্ক্রিপ্ট এর মধ্যে যেমন আছে নাম্বার, তো স্পেসিফিক কোনো লেন্থ নাই, যেমন ইন্টিজার, এই এই টাইপের কোনো লেন্থ নাই লাইক পাইথন। তো নাম্বার আছে, তারপরে ধরো স্ট্রিং আছে, তো এই টাইপের টাইপ হচ্ছে। এরপরে হচ্ছে আমাদের কম্পাউন্ড টাইপ বলা যায় কাইন্ড অফ, বাট ফর এক্সাম্পল হচ্ছে অ্যারে, দেন অবজেক্টস। তো অবজেক্ট হচ্ছে পাইথনের মতো আবার ডিকশনারি। তো পাইথন যেটাকে ডিকশনারি বলে, জাভাস্ক্রিপ্টে ওটাকে অবজেক্ট বলে কাইন্ড অফ। এন্ড এরপরে যেটা, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্ট ফাংশনস এন্ড আর কি। তো বেসিক্যালি তোমরা যদি জাভাস্ক্রিপ্ট শিখতে চাও, এই কয়েকটা জিনিস নিয়ে জাস্ট একটু দেখলেই তোমরা তোমাদের প্রজেক্টের জন্য যতটুকু প্রয়োজন সেটা অ্যাপ্লাই করতে পারবে। আমি কি শুধু দেখাবো তো এখন? আচ্ছা, তোমরা এই জিনিসগুলো একটু দেখে নিও কষ্ট করে। যদি না বুঝতে পারো আমার কাছে ব্যাক আসবো, আমি তোমাদের বুঝিয়ে দেবো। ওকে। তো আমার একেবারে বেসিক কয়েকটা কনসেপ্ট হয়ে গেল, এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট। এখন আমি দেখি যে আমার অ্যাকচুয়ালি ওয়েব অ্যাপ কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে আমার ব্রাউজার। ব্রাউজার এটাকে বলে ফ্রন্ট এন্ড, তোমরা হয়তো জানো অলরেডি। তো এটাকে ফ্রন্ট এন্ড বলার কারণ হচ্ছে এখানে শুধু যে ব্রাউজ করতেছে ওর যতটুকু ডেটা প্রয়োজন, বা কিভাবে বলবো, তো যে ব্রাউজ করতেছে ও শুধু ওর যতটুকু ডেটা প্রয়োজন অতটুকুই ইন্টারেক্ট করতে পারতেছে। অ্যান্ড ওর যে ডেটাটা আসতেছে ওটা আসে সামথিং কল ব্যাক এন্ড থেকে। And এই ব্যাক এন্ডের মধ্যেই তোমাদের ডেটা রিলেটেড যত লজিক আছে, মানে তোমাদের ডেটাবেস ক্রিয়েট করবা, সেটার ডেটাটা তোমার ব্যাক এন্ড থেকে এক্সেস করে সেটা ফ্রন্ট এন্ডে সেন্ড করবা। আচ্ছা, আমি করি যেটা হয় যে ব্রাউজার থেকে ব্যাক এন্ডে রিকোয়েস্ট করা হয়, অ্যান্ড ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে ডেটা পাঠানো হয়। তো এই কাজটা করা হয় একেবারে একটা কমন ওয়ে হচ্ছে থ্রু এপিআইস। তো এপিআই তেমন কিছু না, এটা হলো যে এপিআই ডিফারেন্ট লিঙ্ক তুমি ক্রিয়েট করো, বেসিক্যালি ইউআরএল ক্রিয়েট করো, যেগুলোর মাধ্যমে তোমার ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড কমিউনিকেট করতে পারো। এখন তোমাদের ডেটাবেসটা তাহলে করতে কেউ বলতে পারবা? ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড তো দেখলাম, আর তোমাদের তো মেইন হচ্ছে ডেটাবেস। তো এটা কোথায়, কোন পোর্শন করবে? আমি বলতেছি, এটা হচ্ছে
ব্যাক এন্ডের সাথে আসবে। ইউজার ডিরেক্টলি আমার ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারে। তো যদি ইউজার ডিরেক্টলি ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারতো তাহলে তো একজন একজন ইউজারই ও সবকিছু মানে সবারই এটা অ্যাক্সেস করতে পারতো। তো আমরা যেটা করি যে ব্যাক এন্ডের মাধ্যমে আমরা ডেটাবেসের সাথে ইন্টারাকশন করি, তাহলে একটা আমাদের সিকিউর কানেকশন মেনটেন থাকে। এই আর্কিটেকচারটাই তোমরা মোস্টলি ফলো করবা তোমাদের ফাইনাল প্রজেক্ট ডেভেলপ করার সময়, যে একটা ফ্রন্ট এন্ড তোমরা ডিজাইন করবা যেখানে ইউজার ইন্টারাকশন করবে, অনেক চার্ট থাকবে আর এমন কিছু থাকতে পারে। তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। অ্যান্ড তোমাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা টেবল মনে করো ফর এক্সাম্পল, আচ্ছা আমি যদি একটা ডেটা বেস ট্র্যাক পাই, ফর এক্সাম্পল এই যে এটা একটা ডেটাবেস। তো এর মধ্যে হারভেস্ট নামে একটা টেবল আছে। এই ডেটাটা তোমরা ব্যাক এন্ডের থ্রুতে ফ্রন্ট এন্ডে পাস করবো। ফ্রন্ট এন্ড ডিরেক্টলি ডেটাবেসের সাথে কানেক্ট করেনি, এটা ব্যাক এন্ডের থ্রুতে যায়। এইভাবে তোমাদের ফাইনাল প্রজেক্টটা আর্কিটেক্টটা হবে। এটা নিয়ে কোনো কনফিউশন? না ভাইয়া। ওকে, আচ্ছা আজকে আমার এতটুকুই পড়ানো ছিল। আমি আরো অনেক কিছু দেখাইতাম বাট মনে হচ্ছে তোমরা সবাই খুব একটা ইন্টারেস্টেড না, প্লাস বোরিংও লাগতেছে অ্যান্ড একেবারে প্রথম দিকে, তো খুব একটা ডিটেলস না হবে। তোমাদের এর বাইরে আর কোনো কোশ্চেন আছে অথবা এটা নিয়েও যে কোনো কোশ্চেন করতে পারো তুমি, ইআরডি অথবা হোয়াটএভার তোমাদের প্রজেক্ট রিলেটেড কোশ্চেন করতে পারো। এনিওয়ান এনিথিং? ভাইয়া এই যে অ্যাসোসিয়েটিভ এন্টিটি আছে না, এটা একটু বোঝানো যাবে? হ্যাঁ হ্যাঁ sure. ওকে, আচ্ছা অ্যাসোসিয়েটিভ এন্টিটি, আচ্ছা এর আগে আমাকে বলো যে এন্টিটি কয় টাইপের হতে পারে, মানে কয় টাইপের হয়? আহ, তিন টাইপের, যে স্ট্রং, উইক আর হচ্ছে অ্যাসোসিয়েটিভ। মানে আমি অ্যাকচুয়ালি বুঝি না যে অ্যাসোসিয়েটটা কোথায় ইউজ করতে হবে বা এটা কেন দিব। মানে আমি জাস্ট এতটুকু বুঝছি যে ওই যে টার্নারি রিলেশনে হচ্ছে অ্যাসোসিয়েটিভটাই কি ইউজ করা হয়েছিল, কারণ ওখানে ওই যে মাল্টিপল একটা ইয়ে ছিল, নামটা ভুলে গেছি। মাল্টাই ভ্যালু, মাল্টাই ভ্যালু নাকি হ্যাঁ কম্পোজিট? হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা ধন্যবাদ। তো এনটিটি ওয়ানটা সিমিলারলি প্রতিবেশী, আরেকটি হচ্ছে এনটিটি টেক্সট। এন্ড তুমি যেটা নিয়ে জিজ্ঞেস করছো সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এন্টিটি। অ্যাসোসিয়েটিভ এন্টিটি কিন্তু নিজে কোনো এন্টিটি না, এটা একটা রিলেশনশিপের এন্টিটি। এটা কি মানে মেইনলি জাস্ট একটা রিলেশনশিপের মাঝখানে থাকে, মানে এটা তো আলাদাভাবে এক্সিস্ট করতে পারে না? না না, তো আলাদাভাবে এক্সিস্ট করতে পারে না। তো আচ্ছা, তো তাহলে এটা অনেক এখন সময় আসলে বুঝে দেবো যে এটা মানে কখন ইউজ করতে হবে বা কখন, আচ্ছা এটা একটু বুঝতে পারলেই হয়। নর্মালি যেটা কি বলে এন্টিটির মধ্যে তুমি রিলেশনশিপ কিভাবে পাও, কিভাবে কানেক্ট করে দিয়ে দেন ওর কার্ডিনালিটি দেখাও, তাই তো? দুই পাশে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চাইলে এই জিনিসটাকে রিপ্লেস করে তুমি অ্যাসোসিয়েটিভ এন্টিটি ইউজ করতে পারো। আই মিন তোমার এই রিলেশনশিপের যদি কোনো অ্যাট্রিবিউটস থাকে,
তো রিলেশনশিপ অ্যাট্রিবিউট যেটাকে বলে। আচ্ছা, এক্সাম্পল যেটা দেখাই, কত দেখাতে হবে। Wait, হুম, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তো এটাকে, আচ্ছা দেখো, এটা একটা রিলেশনশিপ তাই না? বাইক অ্যান্ড সিরিজের মধ্যে এই রিলেশনশিপের এই যে এই বক্স দিয়ে ডটেড লাইন দিয়ে যে দেখানো হচ্ছে, এই এটা কি বলে? ডেট অফ এটা ওই অ্যাসাইনমেন্ট যে কি বলে এটাকে? রিলেশনশিপ অ্যাট্রিবিউট। তো রিলেশন, হ্যাঁ হ্যাঁ রিলেশন। রিলেশনশিপের অ্যাট্রিবিউট, এটা এই রিলেশনশিপের জন্য হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তো তুমি চাইলে এভাবে সেপারেট করে না দেখায় এটা একটা অ্যাসোসিয়েটিভ এন্টিটির মধ্যেও দেখাতে পারবো, ঠিক আছে? অ্যাসোসিয়েটিভ এন্টিটি রিলেশনশিপেরই একটা পার্ট। ও রিলেশনশিপের বাইরে এক্সিস্ট করে না, অ্যান্ড ও নিজে কোনো রিলেশনশিপ বিল্ড করতে পারবে না। বোঝা গেছে এখন? অ্যাসোসিয়েটিভ এন্টিটি শুধু রিলেশনশিপের জন্যই হ্যাঁ এক্সিস্ট করে, but ও নিজে এক্সিস্ট করতে পারে না। এখানে কি আচ্ছা মানে এই যে রিলেশনশিপ অ্যাট্রিবিউটটা আর হচ্ছে অ্যাসোসিয়েটিভ যে এন্টিটি, দুটো কি মানে সেম জিনিস? রিলেশনশিপ অ্যাট্রিবিউটটা ডিফারেন্ট, বাট তুমি চাইলে এইভাবে না দেখায়, এই যে এখানে যেমন ডটেড লাইন দিয়ে আলাদাভাবে করে দেখাচ্ছে, তুমি চাইলে এর মাঝখানে এই রিলেশনশিপ একটা অ্যাট্রিবিউট ইউজ করতে, অ্যাসোসিয়েটিভ এন্টিটি ইউজ করতে পারতা, যার মাঝখানে তুমি অ্যাট্রিবিউট হিসেবে এটা রাখতে পারতা। তো এই জিনিসটাকে রিপ্লেস করে আচ্ছা, সেম এটা আবার রাখতে পারবা ওখানে, কারণ ওটা একটা রিলেশনশিপ, নাথিং বুঝতে এলস। পারছি। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে ক্লাসে বলছিল যে মানে নর্মালি মনে হয় অ্যাসোসিয়েটিভ এন্টিটি তখন ইউজ করতে যখন হচ্ছে যে একটা ইয়া থাকে, মানে টার্নারি, ইউনিক, মানে কিছু যদি আইডেন্টিফাই করতে চাই বা এমন কিছু। কি আইডেন্টিফাই করতেছিল, বাট মোস্ট অফ দ্য টাইম যে মানে দেখা যায়। একটা এক্সাম্পল দিছিল যে হচ্ছে ওই যে সাপোজ স্টুডেন্ট আর হচ্ছে একটা কোর্স করতেছে, তো এর মধ্যে হচ্ছে আমি রিলেশনশিপ আছে। সো এখানে হচ্ছে মাঝখানে তো হচ্ছে বললাম যে সে হচ্ছে এর মধ্যে সার্টিফিকেট পাবে। তো ওই সার্টিফিকেট নাম্বারটা যে যদি আমি আইডেন্টিফাই করতে চাই তখন আর কি এরকম এই যে নামটা কি যেন আমি ভুলে গেলাম, মানে এই যে এন্টিটি, অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ এন্টিটি, এটা আর কি ইউজ করতে। বাট আমি আসলে মানে কনফিউজড হয়ে গেছি যে মানে এটা আচ্ছা, কখন কি ইউজ করতে হবে না করতে বাইনারি হবে এই জিনিসটা। রিলেশনশিপের জন্য তোমার অ্যাসোসিয়েটিভ করাটা ম্যান্ডেটরি না, আই মিন কখনোই ম্যান্ডেটরি না। বাট টার্নারি যখন দেখবা, এই যে এখানে দেখো যে তিনটা এন্টিটি কানেক্টেড আছে তাই না একটা রিলেশনশিপের জন্য, এই টাইপের যখন দেখবা তখন অ্যাসোসিয়েটিভ এন্টিটি ইউজ করাটাই বেটার, তখন ইজিলি কার্ডিনালটা সেপারেট করা। তো যেটা করবা বেসিক্যালি, যদি দেখো বাইনারি, তখন এভাবেই রাখতে পারো রিলেশনশিপ অ্যাট্রিবিউট হিসেবে। বাট তোমার যদি খুব ইচ্ছা হয় যে না আমি সবখানে অ্যাসোসিয়েটিভ এন্টিটি ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। যে কোনো আচ্ছা রিলেশনশিপের বুঝতে জন্য পারছি, তুমি, মানে ওটা করা যায়, হ্যাঁ, বাট আমি রিলেশনশিপ অ্যাট্রিবিউট হিসেবেও মানে মানে ওখানে আমি জাস্ট বসাতে পারি চাইলে কি? ইয়া এক্স্যাক্টলি। তো যে কোনো রিলেশনশিপের জন্য আচ্ছা অ্যাসোসিয়েটিভ এন্টিটি ইউজ করতে পারবা, বাট অ্যাগেন তোমার ইচ্ছা। ওকে, আর কারো কোনো কোশ্চেন?
Anyone? ক্লাসে তোমাদের কি ইয়ারডি পড়ানো শেষ একেবারে? আজকে ইয়ারডি পড়াইছে, তো কিছু প্রবলেম সেট দিছে, বললো যে ওগুলি কি মানে দেখতে আর কি। পাঁচটা দিছে, বললো যে তিনটা প্রবলেম হচ্ছে ইজি আছে আর দুইটা অনেক হার্ড আছে, তো বললো যে ওগুলো একটু প্র্যাকটিস করতে। ওকে, লাস্ট কোন টপিক পড়েছো একেবারে? লাস্ট টপিক কি ছিল? আজকে লাস্টে পড়াছিল হচ্ছে ওই যে সুপার এন্টিটি আর হচ্ছে সাবটাইপ এন্টিটি। Okay, stop. এসব থেকে কারো কোনো কোশ্চেন? তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে ছেড়ে দেবে। এনিওয়ান? ওকে, আচ্ছা তাহলে আজকে আমরা এখানে শেষ করি। অ্যান্ড ক্লাসের রেকর্ডিংটাও তোমরা আই গেস অলরেডি জানো কোথায় পাবা। ওটা হচ্ছে ক্লাস ওয়ার্কে গেলে ওখানে দেখবা। উম, তো তোমাদের অল ক্লাসরুমে আসবা, দেন ক্লাস ওয়ার্ক এন্ড রিসোর্সেস, ওখানে দেখবে অ্যাসিডিটি স্টেশন নামে একটা রিসোর্স আছে। And তোমাদের কারেন্ট সেমিস্টারে অর্থাৎ অ্যাসিডিটি স্টেশন সামার 25 এটা নামে একটা গুগল শিট পাবা। ওর মধ্যেই রিসোর্সেস তোমাদের ইনক্লুডেড থাকবে ওখানে। ওকে, আচ্ছা তোমাদের আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এখানে শেষ করতেছি। ভাইয়া নেক্সট টিউটোরিয়াল ক্লাসটা কবে হবে? অ্যাকচুয়ালি পোস্ট করে দেবো। আচ্ছা, নেক্সট ডে যেটা আমি করবো সেটা হচ্ছে জিট নিয়ে টিউটোরিয়াল নেব, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তোমাদের প্রজেক্টে, একেবারে ফাইনাল প্রজেক্টে যেসব দরকার আগেতেই এসব আমি অ্যাকচুয়ালি টিউটোরিয়ালের মধ্যে নিয়ে নিচ্ছি, যেন পরে তোমাদের এটা নিয়ে আর হ্যাসিং না করতে হয়। তো নেক্সটটা আমি নেবো গিটের পরে, এটা প্রবাবলি ফ্রাইডে অথবা মানডে, যে কোনো একদিন হয়তো নিতে পারবো অ্যান্ড পোস্ট করে দেবো। অ্যাগেন তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা মেইল করতে পারো। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। সাবটাইপ এন্টিটি হয়, হ্যাঁ। তো এখন যদি সাপোজ কোনো সাবটাইপ এন্টিটি যদি কোনো ইউনিক মানে আইডেন্টিফাই না থাকে, তাহলে তো ওটা হচ্ছে আমরা দিই না। বাট সাবটাইপ এন্টিটি যেটা, ও তো হচ্ছে ওর সুপার এন্টিটি, সে ওইটার অ্যাট্রিবিউট গুলি হচ্ছে ও মানে ইনহাবিট করে নেয়। হুম, মানে এখন যদি আমি ওখানে যদি কোনো শুধু মানে এন্টিটি রাখি, ওটা কি কোনো কিছু বুঝাবে নাকি জাস্ট মানে ওটা যদি ওটা কোনো ইউনিক আইডেন্টিফাই না থাকে তাহলে ওটা একবার রাখবোই না? আচ্ছা, ইউনিক আইডেন্টিফায়ার বলতে কি এমন কিছু বোঝাচ্ছে যে ওর শেয়ার্ড অ্যাট্রিবিউটস বাদে আর কোনো অ্যাট্রিবিউটস নেই, এটা বোঝাচ্ছ? না, আইডেন্টিফায়ার বলতে প্রাইমারি কি বোঝাচ্ছে, কোনটা? আইডেন্টিফাই বলতে মানে যেরকম যে যে মানে এমপ্লয়েড তো হচ্ছে, সাপোজ একটা এমপ্লয়ি, ও হচ্ছে মানে কয়েক রকম আছে। ও হচ্ছে যে আওয়ারলি পেইড এমপ্লয়ি আছে আর পার্মানেন্ট এমপ্লয়ি আছে। এখন আওয়ারলি পেইড এমপ্লয়ির ইনফরমেশন তো সব সেম, আর হচ্ছে পার্মানেন্ট যে তারও তো ইনফরমেশন সেম, শুধু ডিফারেন্সটা হলো যে একজন আওয়ারলি একজন হচ্ছে পার্মানেন্ট। হুম, এখন ওখানে যদি মানে আমাদেরকে একটা এক্সাম্পল ছিল যে বলছিল যে আওয়ারলি যেটা, সাপোজ আমি যদি তার ইয়াটা সরাই দিই, যে বলি যে তার কোনো ওখানে মানে ইউনিক ভাবে যে আইডেন্টিফাই করার জন্য কিছু নাই, তা তখন হচ্ছে ওই আওয়ারলি যে সাবটাইপ এন্টিটিটা ওটা হচ্ছে মানে ওটা সরে যাবে। বাট মানে আমার কোশ্চেনটা ছিল যে ও তো মানে এখানে আমার তো আওয়ারলি মানে যে এমপ্লয়ি, এই জিনিসটা তো স্টিল মানে আমার সিস্টেমে আছে নাকি, মানে এটা নাই একবারে? ওকে ওকে, আচ্ছা আমি তোমার কথাটা বুঝছি, ওটা আইডেন্টিফায়ার না, ওটা অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট বলে বেসিক্যালি। আচ্ছা, আইডেন্টিফায়ার বলতে আচ্ছা, যেটা বোঝায় যে তুমি ওটা দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা। যেমন এখানে দেখো প্রোডাক্ট নাম্বার, এটা একটা আইডেন্টিফায়ার, নেম কিন্তু আইডেন্টিফায়ার না, ঠিক আছে? তো আমরা মানে তোমার যে কথা সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমার এখানটাই যেমন দেখো যে বাইকের নিজের শেয়ার অ্যাট্রিবিউটের বাইরে আর কোনো অ্যাট্রিবিউট নেই। এখানে কম্পোনেন্ট যেমন আছে কম্পোনেন্ট বাইক, বাট বাইকের এমন কোনো অ্যাট্রিবিউট নেই, তাই না?
হ্যাঁ হ্যাঁ তো আমরা এখানে তাও বাইককে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে যে বাইক রিলেশনশিপ ফর্ম করে। যদি বাইক কোনো রিলেশনশিপ ফর্ম করতো না, তাহলে আমরা বাইককে এই ইয়ার্ডের মধ্যে ইনক্লুড করতাম না। এর কারণটা একেবারে সিম্পল, যে বাইক নিজে কোনো রিলেশনশিপ ফর্ম করতেছে না, এন্ড ওর শেয়ার্ড এন্টিটির অ্যাট্রিবিউটের বাইরে আর কোনো অ্যাট্রিবিউট নেই। তাহলে তাহলে বেসিক্যালি ও প্রোডাক্টই, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে ওকে আলাদা করে শো করার কোনো মানে আছে? না। এখন বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ। Okay. তো এই জিনিস তোমাদের ওই যে ডিসজয়েন্ট ডিসজয়েন্ট না, আসলে ওই যে টোটাল স্পেশালাইজেশন আর পার্শাল স্পেশালাইজেশন যখন করবা, তখন এটা নিয়ে আরেকটু ক্লিয়ার হবে। বুঝতে পারছি। এনিওয়ান এলস? ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করতেছি। অ্যাগেন, প্রবলেম থাকলে মেল করো।